মইন একটু বেশি থমকেছে। ইনশা বলল, ওরা অপেক্ষা করছে, চলুন। মইন ইনশা থেকে চোখ নামে অস্ফুট বলল, আম রেডি। তুমি ক্যামেরা নিয়েও ছবি তুলব। ইনশাও দাঁড়িয়ে পড়ে। মইনের দিকে ঘুরে তাকিয়ে থাকে সে কিছুক্ষণ, তারপর অস্পষ্ট হেসে ক্যামেরা নিয়ে বেরিয়ে যায়। খাওয়া দাওয়া সেরে ওরা দুই জুটি সমুদ্র সৈকতে ঘুরতে বেরিয়েছে। তখন সময়টা সন্ধ্যার কাছাকাছি। ইয়ানা জোড়াজুড়িতে সবাইকে রিসোর্টের বিচ ছেড়ে পাবলিক বিচ আসতে হয়েছে। ওরা কিছু ছবি তুলল। কিছুক্ষণ ঘোরাঘুরির পর প্রীতম মইন ইনশার দিকে তাকিয়ে বলল, আপু ও ভাইয়া, ইনু তখন থেকে রাখাইনপল্লীতে যাবে বলে আবদার করেছে। আপনার এদিকটা ঘুরুন, আমি আর ইনু আসছি। মইন ইনশা হেসে ওদের সম্মতি দিল। ইনু বোকার মতো তাকিয়ে আছে। সে কখন প্রীতমের কাছে রাখাইনপল্লীতে যাওয়ার জন্য আবদার করেছে সে বুঝতে পারছে না। ওরা মইন ইনশাকে সৈকতে ফেলে কিছুটা দূরে আসতে ইনায়া বলল, তুমি মিথ্যা বললে কেন? আর রাখাইনপল্লীতে যাবেই যখন আপু ভাইয়াকে ইনভাইট করলে না কেন? কেমন অসামাজিক মানুষ তুমি। প্রীতম হেসে ইনুর মাথায় একটা মৃদু চাপড় মেরে বলল, স্টুপিড। আপু ভাইয়া, প্রাইভেসি বলতে একটা ব্যাপার আছে, ওদেরকে একটু একা ছেড়ে দেওয়া উচিত নয়? ভাইয়া ইনশার হাতটা ধরতে পারছে না আমাদের সামনে। ইনায়া হাসল, বলো, তাই তো। আমি কি বোকা দেখলে? আমি ভাইয়াকে সুযোগ না দিয়ে আপুর হাত ধরে হাঁটছিলাম। আমি এত আহাম্মক কেন? ভাইয়া আমাদের সাথে করে নিয়ে এসেছে, নিজের পায়ে নিজেই কুড়াল মেরেছে। দাঁত বের করে হাসছে ইনায়া। প্রীতম হেসে ইনুর কোমর চেপে ধরে নিজের সাথে মিশিয়ে নিয়ে হাঁটতে লাগলো। প্রসঙ্গ পাল্টে বলল, আর সবচাইতে বড় কথা, আমাদেরও তো একটু প্রাইভেসি দরকার নাকি? আমাদের প্রথম হানিমুন। লজ্জায় অতিশয্যায় ইনু গাল দুটো লাল লাল হয়ে গেল। বলো, ছাড়ো, লোকজন দেখছে তো। প্রীতমের হাতে বাঁধন আরও শক্ত করে বলো, দেখুক শ্বশুর ইসমাম মির্জা আর সম্বন্ধী ইরফান মির্জা ব্যতীত এই প্রীতম কাউকে পরোয়া করে না। হাসিতে ফেটে পড়ে ইনু। প্রীতমও তার সাথে যোগ দেয়। দু আত্মার সৈকতে দাঁড়িয়ে খিলখিল হাসি খুনসুটি মত্ত হয়। এখানে কেউ নেই তাদের বিরক্ত করার। আজ মন ভরে আহ্লাদ করবে ইনু প্রীতমের সাথে। স্বামীর সাথে আহ্লাদিবানা শ্রেষ্ঠ আহ্লাদি হিসাবে গ্রিনেস বুকে নাম লেখাবে ইনায়া মির্জা। হ্যাংলামি করে ওরা এই সৈকতে সবাইকে বিরক্ত করে ফেলবে। সবাই বাবা গো মাগো বলে দৌড়ে পালিয়ে যাবে সৈকত থেকে। সৈকত ওদেরকে একা ছেড়ে দেবে। কথাগুলো একে অপরকে বলে হাসতে হাসতে গড়াগড়ি খায় ইনা প্রীতম হাসি থামিয়ে বলে, ভালোবাসি শত্রুর বউ। ইনা হাসতে হাসতে জবাব দেয়, ভালোবাসি পাপার মিনমিনে শয়তান জামাই। প্রীতম দূরে যেতে মইন ঠিকই ইনশার ডান হাতটা ধরল আলতো করে। ইনশা চুপচাপ মইনের পায়ে পা মিলিয়ে হাঁটছিল। সন্ধ্যা হতে না হতেই সৈকতে ভিড় বাড়তে শুরু করে। মইন আশেপাশে তাকিয়ে বলছে, মনে হচ্ছে বৃষ্টি নামবে, অথচ ওয়েদার ট্রাক আর কিছু জানায়নি। ওদের দুজনকে একটা কল করি। ইনশা বাদ দিয়ে বলল, ওরা এতটাই ছোট নয়, বৃষ্টি হলে সামলে নেবে নিজেদের। ইনুটা বিয়ের পর থেকে প্রীতমের সাথে একটু ঘুরতে পারেনি, ওরা আনন্দ করুক। মইন ফোনটা রেখে ইনশার ডান হাতটা আবারও ধরে বলল, ঝাউবনে যাবে? ইনশা মাথা নাড়ায়। কোরালদ্বীপ থেকে ৮ কিলোমিটার পূর্বে ঝাউবন। দিনের বেলা থেকে রাতের সময়টিতে লোক সমাগম বেশি থাকে বলে যায়। বৃষ্টির তোয়াক্কা না করে মইন ইনশা এলো। আবহাওয়াটা চমৎকার হচ্ছে। মেঘের দলা তাদের ওপর ঝাঁপিয়ে পড়ছে, অথচ পড়ছে না। ইনশা শাড়ির কুচি সামলে হাঁটছে। মইনও পাশাপাশি হাঁটার একটা ফাঁকা জায়গা দেখে মইনকে বলল, মইন আপনি এখানে দাঁড়ান, আমি আপনার একটা ছবি তুলি। মইন অবাক হয়ে বলে, এই রাতে? ছবিটা অ্যান্থেটিক্স লাগবে। রাত তো কী হয়েছে, আপনি দাঁড়ান। আজ ভীষণ সহজ লাগছে ইনশাকে। মইন এক বাক্যে ছবি তোলার জন্য দাঁড়িয়ে যায়। ইনশাও কয়েক মুহূর্তে মইনকে দেখে। ক্যামেরার লেন্সে দৃষ্টি স্থির রেখে বলো, গলার কাছ থেকে একটা বাটন খুলে দেই মইন। মইন ভীষণ অবাক হয়ে যায়। তার শার্টের বাটন খুলে দেয়। ইনশা বলতে থাকে, হাসুন। মইন হাসলো। ইনশা ছবি তোলার সময় ভীষণ সিরিয়াস হয়ে যায়।
মইনকে বলে, এই ক্যাবলা ক্যাবলা হাসি মইন, ওই হাসিটা হাসুন। আজ দুপুরে আমাকে ধরার সময় যেভাবে হেসেছিলেন ওটা ভীষণ আকর্ষণীয় ছিল। মইন তাকিয়ে আছে ইনশার দিকে। ওর কথা শুনে ইনশা কথাটা বলি চোখ সরিয়ে নেয়, আমতা আমতা করে বলে, আই মিন ওরকম হাসি সুন্দর। মইন সেরকম আর হাসতে পারছে না, তবে কাছাকাছি হাসতে পারল। ইনশা তখনই মইনকে ক্যামেরা বন্দি করে। আশেপাশে ভীষণ রকমের ভিড়। ইনশার হাতে ক্যামেরা থাকলে সে একটু চটপটে হয়ে যায়। মইনের বেশ কয়েকটা ছবি তুলে দিল। সৈকতে ঘুরে বেড়ানোর পথশিশুদের খাবার কিনে দিয়ে তাদের ছবি তুলল। সি ফুডের দোকানগুলো ঘুরে ঘুরে সেসবের ছবি তুলল। মইন বউয়ের পার্স হাতে নিয়ে তার সেক্রেটারির মতো পিছনে পিছন হাঁটছে আর একটা অদ্ভুত মেয়ে সহজ সরল সত্য উপভোগ করছে। মেঘদল এবার সিরিয়াস হুঁশিয়ারি দিয়ে দিয়েছে, আর কিছুক্ষণ বাদেই ঝাঁপ দেবে তারা। মইন এবার কটেজে ফিরতে চাইল ইনশা দিয়ে। প্রীতমরা অনেক আগে ফিরেছে। এখান থেকে কটেজে যেতে আধ ঘন্টা লাগবে। মইন আশেপাশে একটা রাইডস খুঁজছিল। ইনশাও ঝাউ ভাউ প্রবেশদ্বারে পার্স আর ক্যামেরা হাতে দাঁড়িয়ে। কোনো রাইডার খুঁজে না পেয়ে মইন হতাশ হয়ে সিদ্ধান্ত নিল মেইন রোড পর্যন্ত হেঁটে যাওয়ার। ঠিক তখনই ইনশার বিকট চিৎকার তার কর্ণগোচর হয়। আশপাশটা ইনশার চিৎকার যেমন গুমোট ভাব ধারণ করল মুহূর্তে। ইনশা থেকে মইন দূরত্ব 2 মিনিট। মইন দৌড়ে 12 সেকেন্ডের মধ্যে ইনশার কাছে পৌঁছে ইনশাকে এক মুহূর্তে অবলোকন করে। ইনশা তার গলায় হাত রেখে হাঁপাচ্ছে। মইন একটু দেরি না করে ইনশার কাছে গিয়ে ওর গলায় হাত ছোঁয়ালো। গলায় লকেটটাকেও ছিনিয়ে নিয়ে ঝাউবনের দিকে ছুটেছে। মইন চোখ মুখ মুহূর্তে শক্ত হয়ে ওঠে। ইনশাকে রেখে সে ঝাউবনের দিকে ছুটতে শুরু করে। ইনশা ভীষণ আতঙ্কিত হয়ে মইনকে পিছন পিছন ডাকতে ডাকতে ছুটে যায়। মইন, ইট ক্যান বি ডেঞ্জারাস, প্লিজ যাবেন না। ওকে না, চলুন ফিরে যাই। ওদের গোলযোগের আওয়াজ পেয়ে টুরিস্ট পুলিশ 2 জন লোক একইভাবে ছুটতে থাকে ঝাউবনের দিকে। লোকজন দাঁড়িয়ে ওদের ছোটাছুটি দেখছে। কেউ কেউ বলার চেষ্টা করছে লোকটা কোন দিকে ছুটছে। অন্ধকার ক্ষিপ্ত গতিতে ছুটে মইন কিছুটা ভিতরে যাওয়ার পর লোকটা নাগাল পেল। চারপাশে কিছু লোক টের পেয়ে ছিনতাইকারী লোকটাকে আটকে ফেলেছে। সুকৌশলে মইন গিয়ে এক থাবায় লোকটার কলার ধরে হ্যাঁচকা টানে ওকে বালির মধ্যে ফেলে শুরুতে 2 গালে 2টো ঘুষি মেরে দিল। পুলিশ গিয়ে মইনকে টানছে। ইনশাও পৌঁছাতে সেকেন্ড 3 পরই ক্যামেরা আর পার্স সাথে এলোমেলো শাড়িতে হাঁপাচ্ছে সে। মইন 2টো ঘুষি মেরে শান্তি পেল না। পরপর আরও কয়েকটা লাথি দেয়। ইনশা ভীষণ ঘাবড়ে গিয়ে চেঁচিয়ে বলে, ছেড়ে দিন, আপনি উঠে আসুন। মইন টুরিস্ট পুলিশ লোক মইনকে তখনও টানছে। মইন এবার তার পা দিয়ে একটা লাথি বসিয়ে গর্জে উঠে বলো, আমার বইয়ের লকেট দে। ভীষণ ভয়ঙ্কর শোনালো সে গর্জন। ইনশা চোখ বড় বড় করে তাকিয়ে আছে। মইন এক প্রকার অস্থির হয়ে বলে উঠছে, হাতাহাতি শুরু হয়ে গিয়েছে ছিনতাইকারী লোকের পকেট। লোকটা এত মার খেয়েও কেঁদে ফেলেছে। হাঁপাতে হাঁপাতে বলো, দিচ্ছি। লোকটা নিজেও নিজের শরীরে হাতাহাতি করছে, তবে লকেটটা খুঁজে পাচ্ছে না। মইন আবারও কলার চেপে ধরে বলো, দে এক্ষুনি। ধস্তাধস্তিতে বালিতে পড়ে গিয়েছে লকেটটা। নাক বেয়ে রক্ত ঝরছে আহত লোকটার। কিছুক্ষণ খোঁজাখুঁজির পর লকেটটা উদ্ধার হয়ে মইন শেষবারের মতো একটা ঠাটিয়ে চর মারল লোকটাকে। টুরিস্ট পুলিশ ছিনতাইকারী লোকটাকে ঘাড় ধরে টানতে টানতে নিয়ে যাওয়ার পর জায়গা ফাঁকা হতে শুরু করলো। মইন গা ঝাড়তে ঝাড়তে উঠে দাঁড়ায় লকেটটা নিয়ে। ইনশা তার দিকে একদৃষ্টিতে তাকিয়েছিল। মইন উঠে দাঁড়ানোর সাথে সাথে ইনশা গম্ভীর হয়ে চেঁচালো, আপনি পাগল? এটা কি ছিল? এখানে যদি কোনো লোক না থাকতো, যদি আশেপাশে পুলিশ না থাকতো, ওরা গ্যাং নিয়ে চলে, জানেন না? এমন হঠকারিতা মানে কি? আমি বললাম আমি ঠিক আছি, তবুও। আর এই লকেট, এটা কি অনেক দামি? না তো। মইন চোখ তুলে ইনশার দিকে তাকায়। তৎক্ষণাৎ ইনশা মইনের এমন দৃষ্টি দেখে হঠাৎ নিজে অপ্রস্তুত হয়ে পড়েছে। মুখ ফসকে একটা ছোটলোকি কথা বলছে সে বুঝতে পারল, যদিও সে অন্য কিছু বোঝাতে চেয়েছে। সাথে সাথে ইনশা স্বর পাল্টে বলে, আই মিন এমন লকেট তো আপনি আবার কিনে দিতে পারবেন।
এটার জন্য এমন পাগলামি করার কি ছিল? মইন আরও কিছুক্ষণ ইনসার দিকে চুপচাপ তাকিয়ে থেকে দূরে দাঁড়িয়ে বলে, চলো মেন রোডে যেতে হবে। মইন কণ্ঠস্বর গম্ভীর। ইনসা হঠাৎ খুব খারাপ লাগছে। সে কি লোকটাকে হার্ট করেছে কোনোভাবে? কিন্তু সে তো এভাবে বলতে চায়নি। ওর ইচ্ছে করছে নিচ থেকে একটা বড় সাইজের পাথর উঠিয়ে নিজের মাথায় মারতে। কেন একটু গুছিয়ে বলতে পারছে না ইদানিং। মইন ডান হাতের মুঠে লকেটটা শক্ত করে চেপে ধরে দ্রুত পায়ে হাঁটছে। ইনসা মইনের সাথে পায়ে পা মিলিয়ে হেঁটে পারছে না। লোকটা একটু থামছেও না। সে কি অনেক বেশি অপমানিত হয়েছে? মুখটা মলিন। ইনসাও অপ্রস্তুত মতো হঠাৎ করে বলে ওঠে, আপনি কি রাগ করেছেন মইন? মইন হাসছে চুপচাপ। কয়েক মুহূর্ত পরে গম্ভীর হয়ে বলো, না। ইনসা জানে এটা মিথ্যা কথা। সে খানিক বাদে বলে, আরে ও এসপি, আমি না ওভাবে বলতে চাইনি। মইনের কদম থামলো। সোডিয়ামের আলোতে ইনসার কাচুমাচু মুখটার দিকে ঘুরে তাকিয়ে বলো, কিভাবে বলতে চেয়েছ সেভাবে একটু বলো। আমি বলতে চেয়েছি তুমি যেভাবে বলতে চাও না কেন ইনসা। তোমার মর্মকথা এটাই ছিল। এই লকেটটা এমন কিছু না যেটার জন্য এমন পাগলামি করতে হবে। অথচ আমি অর্থ দিয়ে এই জিনিসটার মূল্য নির্ধারণ করিনি, অনুভূতি দিয়ে করেছি। এটা আমার বউকে দেওয়া প্রথম গিফট। এমন বহু লকেট আমি কিনতে পারলেও এটা কখনই কিনতে পারবো না যেটা আমার বউ তার অপছন্দের সত্ত্বেও আজ গলায় পড়েছে। ইনসা চুপ হয়ে যায়। পরপর বলে, সরি। মইন হাসলো হঠাৎ। গলা গাম্ভীর্য ঝেড়ে ফেলে বলো, রাগ করিনি, চলো ফিরে। পাশাপাশি হাসছে দুজন। ইনসা তখনও ভীষণ লজ্জিত। সে নিজেকে প্রমিস করেছে নিজের অনুভূতির সাথে দ্বন্দ্ব হলে এই লোকটা অনুভূতিকে অপমান করতে না, অথচ সে বারবার সেটাই করে ফেলছে। কিছুটা দূরে এগিয়ে যেতে মইন লকেটটা এগিয়ে নিয়ে বলে, এটা পার্সে রাখো। ইনসা দাঁড়িয়ে পড়ল। কিছুক্ষণ মইনের দিকে তাকিয়ে থেকে বলো, এটা তো গলায় ছিল, পার্সে কেন রাখবো? মুহূর্তে মইনের ঠোঁট প্রশস্ত হয়ে অমায়িক হাসিতে কিছুক্ষণ আগে পরিস্থিতি ভুলে গিয়ে ইনসাকে হ্যাচকা টানের কাছে এনে লকেটটা ইনসার গলায় পরিয়ে দেয়। আকাশ চেপে বৃষ্টি নামে তখন। ওদের সামান্য ঘনিষ্ঠতাটুকু সহ্য হলো না আকাশের। মইন খপ করে ইনসার হাত ধরে ছুটতে শুরু করে। ইনসা এবার আর পারছে না। গায়ের শাড়িটা ভীষণ এলোমেলো হয়েছে। চেঁচিয়ে বলে, আসন্ন বৃষ্টিতে আমি এভাবে ছুটতে পারছি না। ভেজা যাবে না, জ্বর বাঁধবে সেই দিনের মতো। মইন বলল, শেষ রক্ষে হয়নি। মেন রোডেও একটা রাইডার পেল না। ভিজে একাকার দুজন। প্রীতম আর ইয়ানা অনবরত কল করে যাচ্ছে ওদের। মইন কলটা রিসিভ করে ওদের দুজনকে ডিনার সেরে নিতে বলে দেয়। কাকভেজা হয়ে ওরা দুজন রিসেপশনে ফিরল। তখন রাত 9:30। ঠান্ডা জমে গিয়েছে দুজন কাঁপতে। ঠক ঠক করে দুজনে। মইনের কাঁপাকাঁপি দেখে ইনসা হেসে ফেলল। মইন বলল, হেসো না, ইট ওয়াজ টু মাচ ডেঞ্জারাস। এত ঠান্ডা পানি। প্রীতম ভাইয়া থেকে একটা সিগারেট এনে সেটা ফুঁকতে পারেন, গা গরম হবে। খিলখিলে হেসে ওঠে ইনসার কথা বলতে গিয়ে। মইন স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকে ওর দিকে। এতটা প্রাণ উচ্ছ্বাল ইনসাকে কখনো দেখেনি। আজ এমনভাবে কথা বলছে যেন তার খুবই ফ্রি হয়েছে। মইন ভাবল, ট্রিপের প্ল্যানটা মন্দ ছিল না। কিছুক্ষণ হেসে হাসি থামিয়ে ইনসা বলে, একটা মজার কথা শুনবেন মইন? বলো। আমার ব্যাপারে একটা রিউমার আছে, আমি নাকি চেন স্কোপার। হাসিতে ফেটে পড়ল ইনসা। মইন খানিকটা অবাক হয়ে বলো, এমনটা কেন? আমার ছেলেদের মতো ড্রেস আপ, তাই নাকি আমি সিগারেট খাই? হাসছে ইনসা। মইন হেসে ফেলে। কাঁপতে কাঁপতে কটেজের তালা খুলে মইন দুজনে ভিতরে ঢুকতেই মইন লাইট জ্বালে দেয়। ইনসা ছোটাছুটি করে তোয়ালা খুঁজে বের করে নিজের মাথা মুছতে থাকে আয়নার সামনে দাঁড়িয়ে। মইন কটেজের দরজা লাগাতে তার ফোনটা আবারও বেজে ওঠে। ব্যস্ত আঙ্গুলে চালিয়ে কলটা রিসিভ করতে উপাস থেকে প্রীতম আর ইনু বলে, ভাইয়া? হ্যাঁ, এসে গেছি কটেজে। ডিনার করলে তোমরা ঘুমাও, চিন্তা নেই। আমি আর তোমার আপু ঠিক আছি। কল কেটে মইন ইনসার দিকে ঘুরতে দাঁড়িয়ে পড়ে। ইনসার শাড়িটা ছিল শিপনের, ভিজে কাকভেজা হয়ে যাওয়া
অঙ্গে শিপনের পাতলা শাড়িটা লেপ আছে সবখানে। মইনের সামনে দাঁড়িয়ে আছে এক অপার্থিক সৌন্দর্য অধিকারিণী, তার সর্বোচ্চ আবেদনময়ী সৌন্দর্য নিয়ে চুপ চুপ করে পানি ঝরছে ভেজা শাড়ির আঁচল থেকে। মইনকে শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে ফেলার পায়তারা চালাচ্ছে এই পরিস্থিতি। ইনসা তখনও দেখল না মইনকে। নিজের মাথা মুছে নিতে নিতে মইনের দিকে না তাকিয়ে বলতে লাগলো, মইন আপনি মাথা মুছে নিন, আমার তো হাঁচি আসছে। আল্লাহ জানে কি আছে কপালে। এটা বৃষ্টি ছিল নাকি অন্য কিছু? মাই গড, বরফ গলা পানি একেবারে, বলে হেঁচকি দিল ইনসা। মইন থেকে জবাব নেপে সে ঘুরে দাঁড়ায়। মইনের অমন মদক চাউনি দেখে সে কিছু মুহূর্তের জন্য তাকিয়ে থাকে মইনের চোখে। মইন চোখের ভাষা দ্রুত পরে ফেলে চুপ করে রয়, দাঁড়িয়ে থাকে নিজের স্থানে। বৃষ্টির ঝমঝমে আওয়াজের সাথে সাগরের গর্জন ওদের দুজনকে এই পৃথিবীতে একা করে দিল। মইন এগিয়ে গেল ইনসার কাছে। ইনসা অস্ফুট বলতে লাগলো, ঠান্ডা লাগবে। মইন মাথাটা মুছে নিয়ে হাতে টান খেলো ইনসাও। কেমন শিহরে ওঠে। দু চোখ বন্ধ করতে টের পায় মইন তাকে ঘুরিয়ে দাঁড় করিয়ে দিল। সে জমে গেল উৎকণ্ঠায়। তিরতির করে কাঁপছে ঠোঁট। ধীরে ধীরে চোখ খুলে দেখল সে আয়নার সামনে। কি বলবে, কি বলতে কিছুই বুঝতে না পেরে সে বারবার একই কথা আওড়ালো, মইন ঠান্ডা লাগবে, মাথাটা মুছে নিন। ওকে পিছন থেকে আলগে ধরে ঘাড়ে থুতনি ঠেকালো মইন। আয়নার ওর চোখে চোখ রেখে জড়ানো গলায় বলল, তোমাকে ভয়ঙ্কর সুন্দর লাগছে, সহজ সরল বাপের জটিল কন্যা। মনে এক বিধ্বস্তি আত্মা এসে ভর করতে চাইছে। আমার একদম ইচ্ছে করছে না এই সৌন্দর্য নষ্ট করে দিতে। কি করি বলো তো, একটা বুদ্ধি দাও। এইসব কি বলছে মইন নিজেও জানে না। কেমন অস্থির লাগছে নিজেকে। ইনসা পাথরের মতো দাঁড়িয়েছিল, বলল না কিছু। মইন আবারও ঘুরে নেয় ইনসাকে, ওর চোখে চোখ রাখে। ইনসা কেমন ফ্যাল ফ্যাল করে মইনের চোখ দেখে। সত্যি অন্য কেউ এসে ভর করেছে মইনের মাঝে। এই দৃষ্টি বিধ্বংসী পুরুষের। ইনসা ভাবছে, নিজেকে বোঝাচ্ছে, ইসি এসব স্বাভাবিক, জাস্ট কুল ডাউন। হ্যাঁ, লোকটা তোর স্বামী, এসব স্বাভাবিক, ইসি শান্ত হ। মইন কেমন পাগলামি শুরু করে দিয়েছে। ওকে আবারও ঘুরিয়ে ওর কাঁধে থুতনি ঠেকিয়ে বিড়বিড় করে, আমি কাপুরুষ নই ইসি, তুমি বলো আমি কি করব? আমি স্বামী হতে চাইলে কি খুব বড় অন্যায় করে ফেলবো আজ? আমি বুঝতে পারছি না, সিদ্ধান্তহীনতায় ভুগছি। ইনসা দু চোখ বন্ধ করে মনে মনে বলছে, কুল ডাউন ইসি, হাজব্যান্ড, লোকটা তোর হাজব্যান্ড। মাম্মা যেমন পাপ্পার হাজব্যান্ড, মেজো মায়ের যেমন মেজো বাবা হাজব্যান্ড, ছোটো মায়ের যেমন ছোটো বাবা হাজব্যান্ড, অমন হাজব্যান্ড। কুল ডাউন, মন শান্ত কর। দুজন দুজনের অনুভূতির সাথে যুদ্ধ করতে ব্যস্ত যখন হঠাৎ লাইট চলে যায়। মইন একটু থামলো। বাইরে বজ্রপাত হচ্ছে, ঘরটা ঘুটঘুটে অন্ধকার। মইন ইসিকে ছেড়ে দিয়ে কিছুটা লম্বা লম্বা শ্বাস নিয়ে কটেজ থেকে বেরিয়ে যায়। লাইট কেন গিয়েছে বিষয়টা দেখতে বারান্দায় গিয়ে অথরিটিকে কল করে সে। ইনসা ঠায় দাঁড়িয়ে রয়। মেঘের গর্জন, সাগরের গর্জন ছাপিয়ে হঠাৎ করে ফোনটা বেজে উঠতে সে খানিকটা চমকে ওঠে। গিয়ে হাত বাড়িয়ে ফোনটা তুলে স্ক্রিনে তাকাতে সে ধাক্কা মতো খায়। একটা বজ্রপাত যেন তার মাথাতে পড়ল। স্ক্রিনে নাম্বারটা তার অতি চেনা। একটি লাঞ্ছনা ইসি, ছপছপে লাঞ্ছনা। আবার কি চাইছে সে? ইনসা কেমনে ভেঙে চুরে যায়। কাপা হাতে সে ফোনটাকে মেঝেতে ছুঁড়ে মারে প্রথমে, তারপর উঠিয়ে কাপা হাতে সিম কার্ড খুলে ফোনটাকে দূরে ছুঁড়ে ফেলে রেখে দেয়। বিছানা ধপ করে বসে পড়ে, হাঁপাতে থাকে। বাইরে বারান্দা দাঁড়িয়ে হাঁপাতে থাকে মইন। জেনারেটর সিস্টেম চালু হতে লাইটস এসে আলোকিত হয়ে রিসোর্সের বাংলো আর কটেজগুলো। কিছুক্ষণ বারান্দার রেলিং ধরে দাঁড়িয়ে থেকে মইন কক্ষে ঢুকে দেখে ইনসা বিছানা চুপচাপ বসে আছে ভেজা শাড়িতে। মইন দরজা বন্ধ করলো। ধীর পায়ে এগিয়ে গেল ইনসার কাছে। ইনসাও কেন নড়াচড়া করলো না? সে যে মলিন। মইন বুঝতে ব্যর্থ হয় তার এই নির্লিপ্ততা। মইন লজ্জা ধরে নেয়, যে লজ্জা একজন স্বামী কাঙ্ক্ষিত। তার হাতে একটা হাত রাখে মইন। ইনসার হাত সরিয়ে নেয় না। মইন নিজের ডান হাতে ইনসার থুতনি উঁচু করে তুলে ধরে
নর্মস্বরে আবারও বলতে শুরু করে, ইসি, আক্ষরিক অর্থে একটা আয়োজিত বিয়ে এটা। তবে জানো, সব কিছুর আয়োজন করা ছিল, পরিকল্পনা করা ছিল। ফরাসি ভীষণ ভালোবেসে তার বউকে। এই অনুভূতি, আমার এই সমর্পণের সদিচ্ছা, সব কিছু এই বিয়ের মতোই আয়োজিত। আমি একটু একটু করে, এক ফোঁটা করে আমার বউয়ের প্রতি ভালোবাসা আহ্লাদ সব কিছু আয়োজন করে রেখেছি। এই অ্যারেঞ্জ ম্যারেজের মতো তুমি তোমার স্বামীকে গুছিয়ে রাখার ভালোবাসা পেতে যাচ্ছ। তোমাকে একটু কষ্ট করতে হবে না যা পেতে। ইনশা মাথা নিচু করে আছে। মইন অনুভূতি সামলাতে পারছে না, হ্যাঁচকা টানে ইনশাকে নিজের কাছে মিশে নেয়। বাইরে মেঘ ডাকছে আর কক্ষের ভিতর তোলপাড় চলছে মইনে। অন্তপুরে মইন সিক্ত ইনশাকে নিজের বুকের মাঝে মিশে নিয়ে তার ঘাড়ে নাক ঠেকায়। ইনশা চোখ বন্ধ করে নেয়। কেমন বেচারা হয়ে মইন বলে, ইসি, বউকে ভালোবাসার আগে ভালোবাসি কথাটি বলে নিতে হয়। আমি না এটা জানি না। একটু থামলো। ইনশাও নরম তুলতুলে হাতটা তার গালে ছুঁয়ে রেখে ভালোবাসার প্রথম চুমোটা খেলো মইন বধূর কণ্ঠনালীতে। ইনশা বুঝলো তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে, কিন্তু সে কোনো কথা বলতে পারছে না। মইন পরম আদরের সহিত ইনশার দু কাঁধ ধরে বিছানায় শুয়ে দিয়ে ওর দিকে ঝুঁকল। ভেজা চুলগুলো ইনশার মুখের ওপর থেকে আঙুল চালিয়ে সরিয়ে কেমন জড়ানো গলায় বলল, চলো বলছি ভালোবাসি বউ। কতটা আবেগ ছিল কথাটাতে, যার গভীরতা ঠাউর করতে পারছে না ইনশাও। তার চোখ দুটো ঝাপসা, সে অন্য অনুভূতি সামলাতে ব্যস্ত। মইন এখন পাগলামি করছে না। তার ভেজা শার্টটা অনেক ধৈর্য নিয়ে খুলল। এক হাতে ইনশার গাল আঁকড়ে ধরে মইন তার আদুরি পান পাতার মতো স্নিগ্ধ মুখটা সিক্ত করল পাগলের মতো চুমু খেয়ে। দুগালে কপাল সিঁথিতে, কানের লতিতে, নাকের ডগায়, বন্ধ দু চোখের পাতা। এই আদরগুলো ফরাজি তার বউয়ের জন্য আয়োজন করে রেখেছিল একটু একটু করে, এক ফোঁটা করে। থেমে গিয়ে মইন মাথা তুলে তাকায় হঠাৎ। ইনশা চোখ বন্ধ করে রেখেছে। মইন খুব কোমল স্বরে বলল, তোমার প্রতি একটু আধিপত্য বিস্তার করতে যাচ্ছি না বউ। আমি নিজেকে সমর্পণ করছি তোমার কাছে। ফরাজি ইজ ইয়ার। নরম তুলতুলে হাতের আঙ্গুলে ভাঁজে শক্ত রুক্ষ হাত আঙ্গুল রাখা হলো। বউয়ের জন্য জমিয়ে রাখা আদরগুলো গলা খাড়ে মাখিয়ে দিয়ে মইন এবার হাত বাড়ালো ইনশার ভূষণে। আঁচল ধরে একটানে যখন শাড়ির অংশটা সরিয়ে ফেল, ঠিক তখনই হু হু করে কেঁদে ফেলে ইনশিয়াহ। দম বন্ধ হয়ে যাচ্ছে যেন তার, ঠিক এমন শোনাচ্ছিল তার কান্নার শব্দ। মইন থেমে যায়, অনুভূতি দমিয়ে রেখে বিমূঢ় হয়ে চেয়ে থাকে ইনশার মুখের দিকে। ফোঁটায় ফোঁটায় ঝরছে কান্না। ইনশার দু চোখ বন্ধ রেখেই কাঁদতে কাঁদতে বলল, আমি আর কয়েকটা দিন সময় চাইছি মইন, প্লিজ, আই বেগ ইউ।